আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি শাহনাজ আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর, ঢাকা। আমি আজ তোমাদের বাংলা প্রথম পত্র থেকে একটি প্রবন্ধ পড়াবো। আচ্ছা, এখানে একটি মঞ্চের ছবি দেখছি আমরা। এখানেও আরেকটি ছবি দেখছি। তোমরা বলতে পারবে এগুলো কোন অনুষ্ঠানের ছবি? যে মঞ্চটা দেখা যাচ্ছে সেটা তোমরাই তৈরি করেছো। এখন বলো এই ছবিগুলো কোন অনুষ্ঠানের? আশা করি তোমরা বলতে পারবে। এবারে আমি বলি, এগুলো পয়লা বৈশাখে বাংলা নববর্ষ অনুষ্ঠানের ছবি। তো তোমাদের পাঠ্য বইয়ে এমনই একটি প্রবন্ধ রয়েছে, এসো আমরা আজ সেই প্রবন্ধটি পড়ি। আমাদের আজকের পাঠ পয়লা বৈশাখ। লিখেছেন কবির চৌধুরী। এই প্রবন্ধটি পড়ে তোমরা লেখক কবির চৌধুরী সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, বাংলা নববর্ষের ইতিহাস ঐতিহ্য বর্ণনা করতে পারবে, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসবগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তোমরা তোমাদের পাঠ্য বই খাতা নিয়ে ক্লাসে মনোযোগী হও। আমরা এবারে লেখকের পরিচয় ও কর্ম সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। যে ছবিটা দেখছো এটি লেখক কবির চৌধুরীর ছবি। ওনার জন্ম 1923 সালের 9 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায়। তার পিতার নাম আব্দুল হামিদ চৌধুরী ও মাতা আফিয়া বেগম। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, পরিচালক, বাংলা একাডেমি, সচিব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমরা দেখে নিই। উপন্যাস সমুদ্রের স্বাদ, রূপান্তর, ছোট গল্প শেখপের গল্প, কাফফার নির্বাচিত গল্প, নাটক আহ্বান, ছায়া বা সোনা, প্রবন্ধ নজরুল দর্শন, মুক্তিযুদ্ধ চর্চা, বঙ্গবন্ধু শেখ মুজিব, অনুবাদ গ্রন্থ ওথেলো। পুরস্কার ও সম্মাননা। তিনি 1998 সালে জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি 21 পদক, বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার, স্বাধীনতা পদক, জসিমউদ্দিন পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যু 2011 সালের 13 ডিসেম্বর। আচ্ছা, এতক্ষণ যে লেখক সম্পর্কে যা কিছু জেনেছ, দেখি কতটা তোমরা মনে রাখতে পেরেছ। তাহলে তোমরা কি বলতে পারো তার জন্ম 9 ফেব্রুয়ারি 1923। পিতামাতার নাম আব্দুল হালিম, পিতা মাতা আফিয়া বেগম। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ সমুদ্রের স্বাদ, আহ্বান, শেখপের গল্প, মুক্তিযুদ্ধ চর্চা, অনুবাদ গ্রন্থ। মৃত্যু 13 ডিসেম্বর 2011। পয়লা বৈশাখ প্রবন্ধটি বের করে সামনে নাও বইটি। এখন আমরা প্রবন্ধটি পড়ব।
পয়লা বৈশাখ কবির চৌধুরী। কবির চৌধুরী সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এখন আমরা প্রবন্ধটি পড়ে নিব। প্রত্যেকে মনোযোগ দিয়ে বইটি সামনে নাও। প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য রয়েছে। তবু সর্বক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হল নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। তো আসলে স্বদেশ তথা সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত রয়েছে। তবে সেই প্রচলিত নববর্ষ উদযাপনের রীতি প্রকৃতি পদ্ধতি আলাদা হলেও মৌলিক যে বিষয়টি সেটি সবার জন্য একই। এখানে মৌলিক যে বিষয় সেটি হচ্ছে পুরনো সব ব্যর্থতা আর গ্লানিকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানানো। নিজেদের জীর্ণ অস্তিত্বকে ভুলে গিয়ে আমরা নবীন ও সতেজ জীবনে প্রবেশ করি। নববর্ষের এই চেতনা সকল সংস্কৃতিতেই এক। আলফ্রেড লর্ড টেনিসন বলেন, রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দি স্নো। The year is going, let him go, ring out the false, ring in the true. তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। কবি রবীন্দ্রনাথ যখন বলেন, এসো 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 হে বৈশাখ, তাপ নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তবে প্রলয়ের শাক, মায়ার কুজ্ঝুটি জাল যাক দূরে যাক। এখানে দেখা যাচ্ছে টেনিসন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুইজন একই প্রত্যয় ব্যক্ত করেছেন। পুরাতন ও জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনকে বরণ করে নেওয়ার প্রত্যয় দুইজনই ব্যক্ত করেছেন। তো তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের পথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে। বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। এ কথা ভাবা অসঙ্গত নয়। একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে সৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শত বর্ষ আগে থেকে
বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। দেখো, এখানে একটি শব্দ আমরা পেয়েছি, নওরোজ। এটি একটি ফার্সি শব্দ। পারস্য দেশের নিয়ম অনুযায়ী বাংলা বছরের প্রথম দিন হচ্ছে নওরোজ। এটির অর্থ নতুন দিন। সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। তারপর থেকে জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে। আর এখানে আরেকটি কথা আছে, দেখো, আইনি আকবরী গ্রন্থের কথা। আইনি আকবরী গ্রন্থ খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটি নথি হচ্ছে আইনি আকবরী গ্রন্থ। এই গ্রন্থের রচয়িতা ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক। কিন্তু পালাবদলের কথা বলছিলাম। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ উপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সেই সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে যখন ব্রিটিশ ঔপনিবেশিক অর্থাৎ ঔপনিবেশিক যুগ হচ্ছে বাংলায় ইংরেজদের শাসনকালকে ঔপনিবেশিক যুগ বলে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করে তাই হচ্ছে উপনিবেশ। তো ঔপনিবেশিক শাসনের সময় বাংলার মানুষের মধ্যে অর্থাৎ যে শোষিত পরশাসিত জনগণের মধ্যে যে স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। স্বাদেশিকতা হচ্ছে নিজের দেশের প্রতি প্রেম বা ভালোবাসা এবং তার জন্য আত্মত্যাগ করার যে ইচ্ছা, সেটি হচ্ছে স্বাদেশিকতা। আর জাতীয়তাবাদ হলো জাতীয় কতকগুলো বিষয় সম্পর্কে জনসমষ্টির একাত্মবোধের প্রকাশ। এটি একটি আর্থসামাজিক ও রাজনৈতিক ধারণা যেখানে একটি নির্দিষ্ট শ্রেণীর লোকের স্বার্থ সংরক্ষণ করা হয়, যা তাদেরকে বাইরের অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত করে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্য বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণ দৃষ্টি ধর্মান্ধ পাকিস্তান শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহলোদ্দীপক ও ন্যক্কারজনক। তখন এ অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, তাদের দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। আজ স্বাধীন বাংলাদেশেও এ দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আসর, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে শহরে, বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি, কথা বলা যাবে না। অর্থাৎ এটা লোক দেখানো, সেটা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে, সে কথা মানতেই হবে। অর্থাৎ এক সময়
নববর্ষ ছিল কৃষি ভিত্তিক, সেখানে এখন কি হয়েছে, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনে পরিণত হয়েছে। তো নববর্ষ মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিকের বিলাস আর ফ্যাশনের একটি বড় অংশ হয়ে ওঠায় ঢাকার নববর্ষ উদযাপনকে লেখক বুর্জোয়া বিলাস বলেছেন। বাংলা নববর্ষ অনুষ্ঠানটি কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে উদযাপন করা হতো। যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে তার শহরে, বিশেষ করে রাজধানী ঢাকায় মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিকের বিলাস ফ্যাশনে পরিণত হয়েছে। পয়লা বৈশাখে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আর সে কথাটা আবার জোরের সঙ্গে বলা চাই। নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলে এর সবিনিষ্টিক দিকটি বুঝতে পারবেন। অথচ এ অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব ও মনির চৌধুরীর। তবে কেন এখন এরকম ঘটছে? পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এতই সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে পরাজয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ। তো বাংলা নববর্ষ উৎসব কেবল হিন্দু বা মুসলমান কিংবা বৌদ্ধ খ্রিস্টানের নয়, এই উৎসব সব বাঙালির। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আর জাতীয় চৈতন্যের ধারক ও ধর্মনিরপেক্ষ মহিমায় পূর্ণ হোক, এই আমাদের কামনা। তাহলে আমরা এতক্ষণ প্রবন্ধটি পড়লাম, এখন এখান থেকে কিছু শব্দের অর্থ জেনে নিই। দেখো, নির্জীবতা, প্রাণ শূন্যতা, সোৎসাহে, উৎসাহের সাথে, নওরোজ শব্দের অর্থ নতুন দিন, স্বাদেশিকতা, দেশপ্রেমিকতা। আচ্ছা, এবারে আমরা দেখে নিই পয়লা বৈশাখ প্রবন্ধটির উৎস। পয়লা বৈশাখ প্রবন্ধটি কবির চৌধুরীর বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখন এই প্রবন্ধটি পড়ে আমরা যে মূল কথাটি বুঝতে পারলাম সেটা একটু জেনে নিই। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। এই উৎসব একা হিন্দু, মুসলমান বা বৌদ্ধ খ্রিস্টানের নয়, এই উৎসব সমগ্র বাঙালির। এই উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয়, এই উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। আর সুদূর অতীত থেকেই পয়লা বৈশাখের উৎসব উদযাপন হয়ে আসছে বলে পয়লা বৈশাখের ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন। প্রথমে আমরা দেখেছি না আলফ্রেড লর্ড টেনিসন ও বিশ্বকবি
রবীন্দ্রনাথের লেখা দুইটি অংশ। পয়লা বৈশাখকে নিয়ে একজন লিখেছেন পয়লা জানুয়ারি নিয়ে। আমি দুইজনের ছবি এখানে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আলফ্রেড লর্ড টেনিসন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, বিভিন্ন সব দেশ তথা সব সংস্কৃতি নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। যদিও উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতিতে তারতম্য আছে, তবুও সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আছে, আর তা হলো নবজন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। তাহলে ঐক্যটা কি, ঐক্য বা মিল? সেটি হচ্ছে নবজন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন জীবনে প্রবেশ করার আনন্দই নববর্ষ। সম্রাট আকবর বাংলা বছরের প্রবর্তন করেন, আগেও বলেছি তোমাদের এই কথা। তারপর থেকে জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে। বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে অভিহিত করেছেন। কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর 1971 পূর্ববর্তী বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন পাকিস্তানি শাসকদের মনোভাব ছিল কৌতূহলোদ্দীপক ও ন্যক্কারজনক। বাংলা ভাষা ও বাঙালির উৎসব নিয়ে শুরু হয় তাদের প্রহসন। তথাপি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শিক্ষিত মানুষ একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছেন। বাঙালি তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, যা পরবর্তীতে আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান সমূহ, বেশ অনেক অনুষ্ঠান এখানে পালিত হয় পয়লা বৈশাখে। যেমন রাজপুণ্যা। দেখো, বাংলার রাজস্ব আদায় সংক্রান্ত বার্ষিক বন্দোবস্তের একটি উৎসব হচ্ছে পুণ্যা। বৈশাখ মাসে এটি পালন করা হতো। অনুষ্ঠানে হচ্ছে রাজা প্রজার দেখা হওয়ার দিন, কথা বলার দিন। এই অনুষ্ঠান প্রজাদের মিষ্টিমুখ করানো হতো এবং প্রজারা খাজনা দিতে আসতো। অনুষ্ঠানটি পরে বিলুপ্ত হয়। আর আরেকটি অনুষ্ঠান আছে, সেটি হচ্ছে হালখাতা। বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়াই হচ্ছে হালখাতা। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা পরিশোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। শুভ হালখাতা কার্ডের মাধ্যমে ওই বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে খদ্দেরদের মিষ্টিমুখ করানো হয়। অর্থাৎ বছরের প্রথমে যে নতুন খাতা খোলা হয়, হালনাগাদ করা হয়, সেটি হচ্ছে হালখাতা অনুষ্ঠান। তাহলে এভাবেই বিভিন্ন অনুষ্ঠান বা ঐতিহ্যের মাধ্যমেই আমাদের এই যে স্বাধীন বাংলাদেশে আমরা সেটি এখন পালন করছি। দেখো, ধর্মনিরপেক্ষ চেতনা। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, আমার ঐতিহ্য, আমার অহংকার, আমার গৌরব।
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশি বিদেশি কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকেই এটি একটি জাতীয় অনুষ্ঠান, প্রত্যেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এটি মঙ্গল শোভাযাত্রার একটি অংশ, কয়েকটি ছবি আর কি। তো মঙ্গল শোভাযাত্রাটা কি আমরা দেখি। প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত একটি তুলনামূলক একটি আর কি উৎসব। তোমরা দেখবা টিভিতে নানান ধরনের মুখোশ, এই যে মাছ, পাখি, বিভিন্ন ধরনের বাহন, বিভিন্নভাবে একটা বড় যে র্যালি বের হয়, এটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। বিংশ শতাব্দীর শেষ ভাগে বাংলাদেশের ঢাকা শহরে এটি প্রবর্তিত হয়। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটি নিরপেক্ষ উৎসব হিসেবে সারা দেশে এটি ছড়িয়ে পড়তে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রতি বছরই পহেলা বৈশাখে ঢাকা শহরের শাহবাগ রমনা এলাকায় এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। দেখো, পয়লা বৈশাখ অনুষ্ঠানের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, রমনার বটমূলে ও সারা দেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পয়লা বৈশাখ উপলক্ষে। বর্তমানে দেখো, পয়লা বৈশাখে পান্তা ইলিশ এখন একটা ঐতিহ্য হয়েছে, পান্তা ইলিশ খায় সবাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ। তাহলে প্রবন্ধটি আমরা তখন যেভাবে পড়লাম, তোমরা মূল বইটি পড়বে সাথে, এবং আমার ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমরা যে কোনো কাজ করতে পারবে। তো তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, তোমার দেখা একটি নববর্ষ অনুষ্ঠানের বর্ণনা দাও। আমরা স্কুলেই তার নববর্ষ অনুষ্ঠান উদযাপন করি তোমাদের সঙ্গে নিয়ে, সেটাও তোমরা দেখেছো। সে বর্ণনাটাও তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।